গ্রেপ্তার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা বিমানবন্দর, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোফাক্কেরুল ইসলাম তাকে গ্রেপ্তার করলো সিআইডি। মালদায় অবরোধ বিক্ষোভ, বিচারকদের আটকে রাখার ঘটনায় মোফাক্কেরুল ইসলাম মূল চক্রী বলে অভিযোগ। বৃহস্পতিবার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার আগে সিআইডির হাতে গ্রেপ্তার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার মোফাক্কেরুল ইসলাম কি বলেছেন শোনাই। এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে। মোফাক্কেরুল ইসলামের বাবা কি বলছেন সেটাও শোনাই আপনাদের। আমরা এই মুহূর্তে এই যে ঘটনা ঘটলো, আপনি কিছু শুনেছেন? আমি কিছু শুনিনি, আমি মোবাইলে দেখেছি। কি দেখলেন? যে ও বললো কি যে আমি অ্যারেস্ট হয়ে গেছি এই অমুক জায়গায়, কিন্তু অমুক জায়গায় যাচ্ছিলাম। মালদায় যে উনি একটা আন্দোলন যে ও বলছে যে আমি ওটাতে ছিলাম না, ওটাতে আমি আসছিলাম, আমাকে জবরদস্তি করে বক্তব্য দিতে নিয়ে গেছিলো, যে আমাকে ধরেছে। আমি যাচ্ছিলাম অন্য কাজে বাগডোগরা। আচ্ছা, আমি ওটা কাজে আসিনি। আপনার ছেলে কি বাড়িতে যাতায়াত করে? পরে মাঝে মধ্যে সম্পর্ক আপনাদের সঙ্গে আছে? সব সম্পর্ক আছে। এমনি ছেলের ব্যাকগ্রাউন্ড, উনি তো ওয়াকআপ আন্দোলনের সময় বেশ কিছু গরম গরম কথাবার্তা বলেছিলেন তার সামাজিক মাধ্যমে, এটাও তো আপনারা দেখেছেন। তো এরকম মোফাক্কেরুল ইসলামের গ্রেপ্তারি প্রসঙ্গে স্থানীয়রা কি বলছেন শোনাই। খুব ভালো। উনি কি এখানে থাকেন? এখানে থাকেন, আবার কলকাতায় এখানে বাড়ি করেছেন, কলকাতায় যাচ্ছেন বাচ্চাদের পড়াশোনার জন্য। শেষ কবে দেখা গেছিল ওনাকে? এখানে মাসে ধরে নেন সময় ক্ষেত্রে আসে আবার চলে যায়। আচ্ছা, উনি বক্তব্য রেখেছেন এরকম কিছু আপনি জানেন না? ওইরকম কিছু জানি না, একটু দেখলাম মোবাইলে। হ্যাঁ, কি দেখলেন? ইয়ে করছে, হ্যাঁ, রেস্ট হয়েছে নাকি। হ্যাঁ, দেখলেন। তো যেটা ওর ভাষণ শুনেছিলাম, ও তো ভোটার হয়েছে, আমার ভোট বাতিল গেছে। হ্যাঁ, তা আমার হয়ে কেউ দাবি করতে পারে? দাবি তো অবশ্যই করবি। হ্যাঁ, এই দাবি করে কি অন্যায়? না, দাবি করা তো অন্যায় না। আপনি আমিও তো একটা, আমারও তো ভোট ইলেকশনে আসলো, আমি কি চেষ্টা করবো না ভোটটা? না, অবশ্যই। তাহলে আপনি ওনাকে সমর্থন করছেন? তাহলে সমর্থন না, যেটা ন্যায্য, যদি অন্যায় করে অন্যায় শাস্তি। উনি যেভাবে করে একটা বিচারকদের বিষয়টা বুঝতে পারলেন তো, এটা তো আবেদন করতে পারে, যদি ওটা করে থাকে এটা অন্যায় করে। তো এখন প্রশ্ন হচ্ছে, কে মোফাক্কেরুল ইসলাম? পেশায় একজন আইনজীবী, হাইকোর্টকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। ফেসবুকে তার 1,72,000-এর বেশি ফলোয়ার রয়েছে। মোফাক্কেরুল তাকে আদালতে মামলা লড়তে দেখা যায়নি, দাবি হাইকোর্টের আইনজীবীদের। বেশিরভাগ অংশের সিএএ থেকে ওয়াক অফ আইন, প্রতি ক্ষেত্রে ফেসবুকে উত্তেজক ভাষণ। এসআইআর প্রক্রিয়ায় তার বক্তব্যে মানুষকে উত্তেজিত করে বলে অভিযোগ। অ্যাডজুডিকেশনে থাকা অনেকেই সাপ্লিমেন্টারি লিস্টে তুলে দেওয়ার প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন, তেমনটাও অভিযোগ। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউই এখনো পর্যন্ত মুখ খোলেনি। এই হচ্ছে মোফাক্কেরুল ইসলাম, তার পরিচয়। এখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তার এই গ্রেপ্তারি, আগামীতে তদন্তের অগ্রগতি কোন জায়গায় সেটার দিকে তো নজর থাকছে। আরও একবার জানাই, পেশায় একজন আইনজীবী এই মোফাক্কেরুল ইসলাম, এবং এই মোফাক্কেরুল ইসলাম তিনি পেশায় আইনজীবী হলেও কোর্টে তাকে কখনো লড়তে দেখা যায়নি। হাইকোর্টকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, সেখানে ফেসবুকে তার 1,72,000-এর বেশি ফলোয়ার। দাবি করছেন হাইকোর্টের আইনজীবীদের বেশিরভাগ এক অংশ যে সিএএ থেকে প্রতি ক্ষেত্রে তার যে ভাষণ তা বারবার মারাত্মক প্রভাব ফেলেছে। ফলত ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও ফের এর বক্তব্য, যদিও একে গ্রেপ্তার ইতিমধ্যেই করা হয়েছে। এখন আইনজীবী নাকি নিষিদ্ধ গোষ্ঠীর এজেন্ট এই মোফাক্কেরুল, এটা একটা বড় প্রশ্ন। কেন বারবার কেরালায় যেতেন? নর্থ ইস্ট জুড়ে নেটওয়ার্ক তৈরি করেছিলেন কাদের হয়ে? মালদার অশান্তির মাস্টার মাইন্ড মোফাক্কেরুল। কারা করত ফান্ডিং? এই মোফাক্কেরুল, তাকে কারা ফান্ডিং করেছে? নিষিদ্ধ সংগঠন পিএফআই এর ছাত্র শিবিরের সঙ্গে যোগ কি আছে ধৃত আইনজীবীর? পেশাকে সামনে রেখে নিষিদ্ধ গোষ্ঠীর নেটওয়ার্ক তৈরি করেছিলেন? নজরে কি ছিল উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব? লাগাতার প্রশ্ন, লাগাতার এই জায়গাগুলো এই মুহূর্তে আমরা জানবার চেষ্টা করব। অবশ্যই তাৎপর্য রাখছে, কারণ যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এসআইআরকে সামনে রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে যে লাগাতার লিস্ট বেরিয়েছে,
পরবর্তী সময়ে অ্যাডজুডিকেশনের তালিকা লাগাতার পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভের ছবি মালদার মোথাবাড়ি অঞ্চলের যে ছবি আমরা দেখেছি। এখন এই মোফাক্কেরুল, যার সম্বন্ধে বিভিন্ন পরিচয় আসছে এবং যে প্রশ্নগুলো উঠছে, সরাসরি চলে যাবো আমাদের নিউজ রুমে। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এই ব্যক্তি, তার বিরুদ্ধে লাগাতার প্রশ্ন, কোন কোন জায়গাগুলো এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে, কি দেখছো? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে রাতারাতি একদম লাইমলাইটে চলে এসেছেন মোফাক্কেরুল ইসলাম, অ্যাডভোকেট, যিনি সোকল্ড অ্যাডভোকেট। এবং যে ছবিটা আসছে যে ভাগলপুরে 2011 সালে ভাগলপুর ইউনিভার্সিটি থেকে তিনি পাস আউট করেন LLB, এবং তিনি কলকাতা হাইকোর্টে একটা সোকল্ড প্র্যাকটিস করতেন, এটা মোটামুটি ছবি। এবার তিনি কত বড় আইনজীবী, তিনি কত আইনের ব্যাখ্যা দিয়েছেন কোর্টের অভ্যন্তরে, তাদের প্রচুর প্রশ্ন আছে, সেসব প্রশ্ন যাব না। কিন্তু যেটা ইতিমধ্যে ছবি উঠে আসছে, আমরা প্রথম ছবিটা দেখানোর চেষ্টা করব যে তিনি যখন বাগডোগরা এয়ারপোর্টে অ্যারেস্ট হলেন, কিছু আগে অ্যারেস্ট হয়েছেন, এবং সেই অ্যারেস্টের জায়গাটা তুমি দেখো বাগডোগরা এয়ারপোর্ট, এবং সেই বাগডোগরা এয়ারপোর্ট থেকে যখন অ্যারেস্ট হচ্ছেন, জায়গাটা কোথায়? এই জায়গাটা হলো তোমার সিকিম এবং নর্থ বেঙ্গলকে কমিউনিকেট করতে পারে, অথবা তুমি এখান থেকে খুব সহজে চলে যেতে পারো মুম্বাই, সেখান থেকে দুবাই, অথবা নেপালও হতে পারে। তাহলে এই যে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, তিনি তো যেখান থেকে বক্তব্য রাখছিলেন একটা গাড়ির ওপর চেপে মালদার ওই হাইওয়েতে, তিনি সহজেই বাই রোড অন্য জায়গায় পালানোর চেষ্টা করতে পারতেন। তিনি কেন নর্থ ইস্টের দিকেই বারে বারে গেলেন? এই প্রশ্নগুলো আসছে মানুষের মধ্যে। এই মোফাক্কেরুলকে আদতে একজন প্রকৃতপক্ষে সত্যিকারের আইনজীবী, নাকি পেশাটা তাকে একটা ইমিউনিটি দিচ্ছিল? কারণ এই তথ্যগুলো আমাদের হাতে আসছে, গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে আসছে, এগুলো ডিকোড আমরা করব দর্শকদের সামনে। আপনারা দেখুন যে আলটিমেটলি আসল ছবিটা কি, আসল গল্পটা কি। এই মোফাক্কেরুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি দায়িত্ব পেয়েছিলেন, কারণ তুমি দেখবে একটু পিছিয়ে গিয়ে 2022 সালে যখন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া PFI, তুরস্কর ফান্ডেড এই PFI, তুরস্কের IHH, এই জঙ্গি গোষ্ঠী যারা আল কায়দাকে অস্ত্র সাপ্লাই করত, তাদের সঙ্গে PFI ভারতীয় লিডারদের বৈঠক হয়, এবং আমাদের NIA এর তরফে ডিকোড করা হয়। PFI এর সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয় 2022 সালে, এবং সবথেকে বেশি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মুর্শিদাবাদ এবং মালদহে PFI এর বড় নেটওয়ার্ক ছিল। এবং তুমি দেখবে সেই সময় একেবারে কোমর ভেঙে দেওয়া হয়েছিল। তারপর PFI, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, যারা NDF এর উত্তর পরবর্তী সুরি আর কি, পরবর্তী ক্ষেত্রে যারা কাজ করছিল, এরা এমন একজনকে খুঁজছিল ওই চত্বরে যে এডুকেটেড, কথা বলতে পারেন, এবং যার পলিটিক্যাল কানেক্টিভিটি আছে। এবং এই সম্ভবত যে তথ্য আসছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে, মোফাক্কেরুল ইসলাম সেই অ্যাডভোকেট যার সঙ্গে PFI এর যোগ অত্যন্ত নিবিড়, যে কারণে তার ফেসবুক পেজ আমরা স্ক্রিনে রাখবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বারে বারে কেরলে যেতেন, এবং কেরলে কেন যেতেন সেই প্রশ্ন উঠছে। এবং তুমি দেখবে নর্থ ইস্টেও তিনি যেতেন, যে তথ্য গোয়েন্দা রিপোর্ট জানতে পারছি যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল নর্থ ইস্ট জুড়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, চিকেন স্নেকের তথ্য সংগ্রহ করা, এবং বিভিন্ন যে পুলিশ কোয়ার্টার বা হেডকোয়ার্টার, বিভিন্ন যে এয়ারপোর্টের আভ্যন্তরীণ ছবি, সেগুলো তিনি তুলে সেগুলোকে ফেসবুকে বা বিভিন্ন রকম যে সোশ্যাল সাইটে সেগুলোকে আপলোড করতেন, এমন করে যেমনটা মনে হয় যেটা সাধারণ তিনি পোস্ট করছেন, কিন্তু এটা যারা পাওয়ার তারা পেয়ে যেতেন। তাকে ইমিউনিটি দিচ্ছিল এই তার পেশা, অর্থাৎ তার এই আইনজীবী পেশা। এবং শুধু তাই নয়, যে তথ্য গোয়েন্দারা জানতে পারছেন যে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন, কেরালার একটি স্টুডেন্ট অর্গানাইজেশন ইসলামিক ছাত্র শিবির, এটা মূলত ওই PFI এর ছাত্র শিবির বলেই কানেক্টিভিটি আছে, এর সঙ্গে যোগ ছিল এই মোফাক্কেরুল ইসলামের। এবং তিনি কম বেশি 20টি এ ধরনের ইসলামিক গোষ্ঠীর সঙ্গে জড়িয়েছিলেন, NGOর সঙ্গে, যেগুলো মুর্শিদাবাদ, মালদহে তিনি খুব দ্রুত তার নেটওয়ার্ক বাড়াচ্ছিলেন। এবং মোডাস অপারেন্ডি যেটা বলা হয় যে PFI তাদেরকে বেছে নেয় যারা কোনো একটি রাজনৈতিক ছত্রছায়া থেকে এই নেটওয়ার্ককে বৃদ্ধি করতে পারে। সেটা PFI এর পছন্দের একটা রীতি এবং পদ্ধতি, সেটাই ফলো করছিলেন এই মোফাক্কেরুল ইসলাম। এবং তুমি দেখবে যে এই যে হাইওয়েকে ব্লক করে যে রাষ্ট্রবিরোধী কথাবার্তা, প্রশাসন বিরোধী কথাবার্তা, বিচার বিভাগীয় বিরোধী কথাবার্তা তিনি বলছিলেন, সেই ক্ষেত্রে যে প্রশ্ন গোয়েন্দারা তুলছেন যে প্রচুর পরিমাণে অর্থায়ন অর্থাৎ ফান্ডিং কারা করেছে, কারণ তার যে বিলাসবহুল জীবন, আজকে তিনি কাশ্মীর, পরশু তিনি নর্থ ইস্ট, একটা ভাগলপুরের মতো একটা সাধারণ ইউনিভার্সিটি থেকে পাস আউট একজন LLB, যিনি খুব সাধারণ একজন আইনজীবী, তিনি নর্থ ইস্টে কী করতেন, তিনি নর্থ ইস্ট জুড়ে কী তথ্য সংগ্রহ করতেন,
এবং তিনি কখনো কাশ্মীর যাচ্ছেন, কখনো অন্য রাজ্যে যাচ্ছেন, কেরালায় তিনি অনেকবার যাচ্ছেন এবং প্রত্যেকবার ফ্লাইটে করে যাচ্ছেন। এবং এই সাইবার ক্রাইমের মামলা তিনি বেশি করতেন। আদতে এই সাইবার ক্রাইমের মামলাগুলো ছিল হাতিয়ার, যেখান থেকে ঘুরপথে অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে আসতো এবং এই যে টার্কিশ বেস্ট যে নিষিদ্ধ সংগঠন পিএফআই তার সঙ্গে সরাসরি যোগের সম্ভাবনা তীব্র হচ্ছে। এনআইএ টিম কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছে সেখানে এবং এই টিম তথ্য সংগ্রহ করবে এবং কতদূর পর্যন্ত এই সিএ বা এসআইআর নিয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে খেপিয়ে তোলার জন্য পিএফআইয়ের এই সকল এজেন্ট মনে করা হচ্ছে প্রাথমিকভাবে কাজ করছিল। একদম সত্যজিৎ, আমি একটু তোমায় বিরত করছি কারণ এনআইএ টিম এই মুহূর্তে মোথাবাড়িতে প্রবেশ করেছে। আমি একটু দেখাই দর্শকদেরকে এই মুহূর্তে ছবিটা ফুল স্ক্রিনে দেখাবার চেষ্টা করব। মোথাবাড়িতে এনআইএ এর ফুল টিম এই মুহূর্তে পৌঁছিয়েছে। আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এই গোটা ঘটনায় যে মূল তদন্তকারী আধিকারিক সোনিয়া সিং শহরে এসেও পৌঁছেছেন। এদিন সকাল 10:30 কিছু পর কলকাতায় এসে পৌঁছিয়েছিলেন আইজি র্যাঙ্কের এই অফিসার। এবার মোথাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি মালদার কালিয়াচকের ঘটনায় এনআইএ তদন্তে নামার পর ঠিক এই জায়গায় এই মুহূর্তে এনআইএ টিম কিন্তু আবারও সেখানে প্রবেশ করেছে। অবশ্যই গুরুত্ব রাখছে। আমি আবারও চলে যাব সত্যজিতের কাছে, ছবিটা চলুক এই মুহূর্তে। সত্যজিৎ, একদম তুমি যেমনটা বলছিলে, হ্যাঁ, ছবিটা স্ক্রিনে রয়েছে যে এনআইএ টিম মোথাবাড়িতে তথ্য সংগ্রহের চেষ্টা তারা করবেন এবং প্রাথমিকভাবে তার ভারতীয় দণ্ডবিধির 4টে বড় বিগ সেকশন তার বিরুদ্ধে রয়েছে এবং 3টি এফআইআর হয়েছে তুমি জানো, 2টি মোথাবাড়ি, 1টি শিলিগুড়িতে হয়েছে। প্রশ্ন যে তিনি কেন বাগডোগরা দিয়ে পালাতে গেলেন, বাগডোগরা ট্রানজিট পয়েন্ট যেখান থেকে নর্থ ইস্টকে সহজে কমিউনিকেট করা যায় এবং যেখান থেকে দেশের বাইরেও সহজে বেরিয়ে যাওয়া যায়। তাহলে এখানে কোথাও দেশের বাইরে পালানোর প্ল্যানিং ছিল এই মোফাক্করুল ইসলাম, যিনি নিজেকে অনেক বড় গণতান্ত্রিক আন্দোলনকারী একজন বলে সামনে প্রতিভাত করছিলেন। আলটিমেটলি তিনি তো তা তো নয়, পরিবর্তে তার সঙ্গে যে প্ল্যানিংটা ছিল, ব্লুপ্রিন্টটা ছিল, সেটা খুব মারাত্মক দেশবিরোধী ব্লুপ্রিন্ট বলেই মনে করা হচ্ছে। যে প্রাথমিকভাবে সিবিআইয়ের কথা উঠলো, শেষ পর্যন্ত এনআইএর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তুমি মনে করতে পারবে মনে হয় যে এই এনআইএ 2022 সালে এখানে অর্থাৎ মালদহ, মুর্শিদাবাদে, সেখানে এবং কলকাতা তিলজলার ক্ষেত্রে এই পিএফআইয়ের বড় যে নেটওয়ার্ক ছিল সেটাকে একেবারে ছত্রখান করতে সমর্থ হয়েছিল। তারপর তারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা ওজিডব্লিউর খোঁজে ছিল, শিক্ষিত মুখ, এটাকে হোয়াইট কালার টেরোরিজম বলা হয়। তার অর্থ হচ্ছে বাই প্রফেশন ডক্টর হতে পারে বা উকিল হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, তাদেরকে সামনে রেখে এই টেরোরিজমটাকে প্র্যাকটিস করাও, মানুষের মধ্যে ছড়িয়ে দাও এবং রাষ্ট্রবিরোধী কাজ করো বলে মনে করা হচ্ছে। মোফাক্করুল ইসলামের সঙ্গে বিভিন্ন, আমরা ছবিতে দেখাবো স্ক্রিনে, একাধিক সংগঠন, নিষিদ্ধ সংগঠন বা সেই ধরনের সংগঠনের সঙ্গে সিস্টার কনসার্ট, এদের বিভিন্ন অনুষ্ঠানে তার ছবি একসঙ্গে পাওয়া যাচ্ছে এবং তার ইনফ্লুয়েন্সার হিসাবে সে মানুষকে মোটিভেট করত। ধীরে ধীরে দেশের সম্পর্কে বিরোধীমূলক কথাবার্তা বলে ধীরে ধীরে এই জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে ইনভলভ করানোর চেষ্টা, মূল দায়িত্ব ছিল মোফাক্করুল ইসলাম বলে আপাতত মনে করা হচ্ছে। মণিময়, খুব তাৎপর্যপূর্ণ। আমরা অবশ্যই এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাবো। সত্যি সঙ্গে থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি উপস্থিত রয়েছেন। কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে স্বাগত জানিয়ে আমি একটা বিরতি নিচ্ছি খুব স্বাভাবিকভাবে, কারণ একের পর এক তথ্য, এই তথ্যগুলো অবশ্যই জানবার চেষ্টা করতে হবে আমাদেরকে। সত্যি সঙ্গে থাকো। মালদায় অশান্তির ঘটনার মূল চক্রী মোফাক্করুল ইসলাম, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সিআইডির তরফ থেকে এবং একই সঙ্গে দাঁড়িয়ে এনআইএ তদন্ত শুরু হয়েছে। লাগাতার তথ্য মোফাক্করুল কে আপনাদেরকে জানিয়েছি এবং এর সম্বন্ধে এই মুহূর্তে যে তথ্যগুলো এসছে তা মারাত্মক। নির্বাচনী আবহে যে পরিস্থিতি, তা কোন জায়গায় নিয়ে যাবে সে নিয়ে প্রশ্ন আলোচনা চালাচ্ছি আমরা। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ যেমন রয়েছেন, একই সঙ্গে কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সত্যি তুমি যেমনটা জানাচ্ছিলে, কর্নেল চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। একদম দীপ্তাংশুবাবু, দুটো ছবি আমরা রাখার চেষ্টা করব স্ক্রিনে। একটা ইকলাস রয়েছে, যেটা জম্মুর ছবি রয়েছে এবং সেখানে থেকে দেখা গেছে এই মোফাক্করুল ইসলামকে দেখা গেছে এবং একজন ভাগলপুর ইউনিভার্সিটির যিনি একজন পাস আউট সাধারণ মানের একজন আইনজীবী, তিনি কখনো যাচ্ছেন মণিপুর, কখনো নাগাল্যান্ড, কখনো ডিমাপুর, কখনো তিনি কাশ্মীর, সারা দেশে ঘুরছেন, কেরালায় বারে বারে যাচ্ছেন, ফ্লাইটে যাচ্ছেন, বিলাসবহুল জীবনযাপন করছেন, একদম হাই প্রোফাইল লাইফস্টাইল। একজন সাধারণ আইনজীবীর এই পরিমাণ বিলাসবহুল জীবনের ফান্ডিং করা দিচ্ছে এবং এই যে মালদহে এত লোককে জড়ো করে যে বিক্ষোভ সমাবেশ কার্যত দেশ বিরোধী আয়োজন করা হয়েছিল, তার ফান্ডিং কারা দিল, আসল গল্পটা কি দীপ্তাংশ? কিভাবে মোফাক্করুল ইসলাম নামটা আমার নিতে ইচ্ছে করছে না, যাই হোক, এ নতুন নয়, এর মুখ যারা ফলো করা দরকার, যে এজেন্সি, তারা নিশ্চিতভাবে করছিল। আপনি যেমন ভাবে আপনার প্রতিবেদনে বললেন, সিএ হোক অথবা ওয়াক হোক, একে অনেকদিন
অ্যাক্টিভলি দেখা গেছে, বিশেষ করে এই 2-4 জায়গায় যেখানে সংখ্যালঘু পার্সেন্টাইল বেশি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলো মুভমেন্ট ওনার খুব দেখা গেছে, ইনক্লুডিং দক্ষিণ 24 পরগনা। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, আপনি যেমন বললেন, হাইকোর্টের নামে একটা উকিলদের আমরা প্রত্যেকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি যেমন বললেন হোয়াইট কলার মডিউল একটা, যেটা আমরা দেখেছিলাম কিছুদিন আগে ফরিদাবাদে, যেখানে লালকেল্লা একটা ব্লাস্ট হয়েছে। এখন আমি যদি বলি যে এনার একটা ফার্মের মতন আছে, যেখানে 99.99% সংখ্যালঘু উকিল, সেইখান থেকে ওনার কি এত ইনকাম যে ওনার নিচে প্রায় 15-20 জন উকিল, প্রত্যেকেই সংখ্যালঘু, তাদের উনি দেখাশোনা একটা ল ফার্মের মতো কাজ করছেন। যখন হাইকোর্টে আমরা খবর নিচ্ছি, বলছে তার প্রসার হাইকোর্টে, তার সেইভাবে কোনো প্রসার নেই অথবা নাম নেই। নাম কেন আছে? কারণ অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, এই অ্যাক্টিভিস্টের এত পয়সা কোথা থেকে এলো, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে বারবার কেরালায় যাচ্ছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, মানে কর্ণাটক যাচ্ছে, এবং যাদের সঙ্গে তার কথোপকথন হচ্ছে অথবা সক্রিয়তা হচ্ছে, তাদের ওপর প্রশ্নচিহ্ন, বিশেষ করে যারা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, পিএফআই একটা ব্যান্ড অর্গানাইজেশন, সেই মেম্বারদের সঙ্গে তাদের সখ্যতা আমি এই লোকটার দেখা যায়। তৃতীয় হচ্ছে, 1 তারিখ 1 এপ্রিল রাত্রির বেলা 12টার কিছুক্ষণ আগে একটা গাড়ির ওপর তাকে দেখা যায় কিছু প্রভোকেটিভ স্পিচ দেওয়ার জন্য। এই প্রভোকেটিভ স্পিচ দিচ্ছে একটা লোক, তাকে কেউ চেনে না। আপনি দাঁড়ালে কয়েক মিনিট অথবা আধ ঘন্টার মধ্যে 20,000-30,000 লোক ন্যাশনাল হাইওয়ে 12 ওপর জড়ো হবে না। এই মোকাব্বেল না কি নাম, এ কি শাহরুখ খান না এ কি অমিতাভ বচ্চন, যে রাত্রে গাড়ির ওপর যে স্টাইলে দাঁড়িয়ে ছিল, এই হাজার হাজার লোক একসঙ্গে হয়ে গেল, এই লোকগুলো বেরোলো কি করে? আমরা একইভাবে জড়ো করা হয়েছিল দীপ্তাংশবাবু, এই লোকগুলোকে কি জড়ো করা হয়েছিল? সেই স্লিপার এজেন্ট হিসেবে কাজ করছিলেন মোফাক্করুল ইসলাম। তো আপনি আমার কথা ধরে দিলেন, there is somebody who is working behind it। এর মুখটা দেখবেন না, ইন্টারোগেশন যারা করবে, এনআইএ যারা আছে, এর মুখ দেখবেন না, এর পেছনে কারা আছে, আর্থিক সাহায্য কে করছে, ফাইন্যান্স কোথা থেকে আসছে, এর মুভমেন্টকে কে পয়সা যোগাচ্ছে, এর বারবার নর্থ ইস্ট দিমাপুরে অথবা নাগাল্যান্ডে, এই কোহিমায় অথবা মণিপুরে এ যাচ্ছে, এত বড় লয়ার যে এই বিভিন্ন কোর্টে যাচ্ছে, এই কোর্টে কি কেস লড়তে যাচ্ছে নাগাল্যান্ড অথবা মণিপুর। তার এখানে কিছুদিন আগে একটা আমেরিকান সিটিজেন, আমেরিকান নাগরিক ম্যাথিউ ভ্যান ডাইক, আপনি জানবেন, মিজোরামে ক্রস করে মায়ানমার চলে গেছিল, ওখানে ড্রোন ট্রেনিং দিচ্ছিল, এবং ভারতকে এই উত্তর পূর্ব রাজ্যে বিচ্ছিন্ন করার জন্য একটা উগ্রপন্থী জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই লোকটা এত বড় কি লিডার, যাকে দেখে ন্যাশনাল হাইওয়ে 12 যেটা মেন ন্যাশনাল হাইওয়ে 12, এই হাইওয়ে যে শেষ হচ্ছে, সেখানে চিকেন নেক শুরু হচ্ছে, শিলিগুড়ি করিডোর শুরু হচ্ছে, এটা যেখানে শেষ নদিয়া, মালদা, মুর্শিদাবাদ ক্রস করে একবারে যেই জায়গাটা শেষ হচ্ছে আলিপুরদুয়ারের কাছে জলপাইগুড়ি, সেই জায়গায় আমাদের শিলিগুড়ি করিডোর। এর উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে প্রথম আর্থিক সাহায্য। একটা প্রশ্ন আপনার কাছে আসবো, যে আপনি চিকেন স্নেকের কথা বলছেন, এবং এই মোফাক্করুল ইসলামের পোস্টে দেখা যাচ্ছে তেজপুরের ছবি, অসমের ছবি, এবং আমাদের শিলিগুড়ি, যেখানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ঘাঁটি রয়েছে, তার কিছু ক্লিপিংস তিনি তুলে দিচ্ছেন। তিনি এয়ারপোর্টের ভেতরে আভ্যন্তরীণ ছবি পোস্টের নামে, সোশ্যাল পোস্টের নামে তিনি কাদের কাছে পৌঁছচ্ছিলেন? এর মোডাস অপারেন্ডি কি? এই ছাড়পোকা মোফাক্করুল ইসলাম, এই ছাড়পোকার মাস্টার মাইন্ড, পেছনের মাথা কারা আছেন বলে প্রাথমিক ইনফরমেশন? একদম সত্যজিৎ বাবু, যেভাবে উনি যাচ্ছিলেন, এই যেসব সেন্সিটিভ এরিয়ার বারবার ছবি দিচ্ছে, আপনি দেখবেন তেজপুর পুলিশ স্টেশনের বারবার ছবি দিচ্ছে, পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে, এয়ারফোর্স স্টেশনের সামনে দাঁড়িয়ে, এ কাকে কি বার্তা দিচ্ছে, এই কথাটা বারবার আসবে। একে কিন্তু দেখবেন না, এর পেছনে একটা বড় শক্তি আছে, যে শক্তি ভারতকে, বিশেষ করে যে জায়গায় সংখ্যালঘু পার্সেন্টেজ বেশি, আমি বারবার বলছি, এই মোথাবাড়ি, এই কালিয়াচক, এই সুজাপুর অথবা মুর্শিদাবাদ, এই বেলডাঙ্গা, যে বারবার এই ঘটনাটা ঘটছে, কারা ঘটাচ্ছে? এত লোক রাত্রির দুপুর 12:30, 1টা থেকে রাত 12টা অবধি দাঁড়িয়ে আছে। 50, 100 জন, 150 জন, 200 জনের নাম অ্যাডজুডিকেশনের নামে কেটে যেতে পারে, আমি বুঝতে পারলাম।
তারা যে উপায় আছে, প্রক্রিয়া আছে, তার মধ্যে দিয়ে যাবে। কিন্তু হাজার হাজার লোক রাস্তায় লাঠি নিয়ে বেরিয়ে এই জুডিশিয়াল অফিসারদের মারতে চলে যাচ্ছে, এটা একটা সুপরিকল্পিত দীপ্তাংশু বাবু, একটা আপনি খুব সংক্ষেপে জানতে চাইবো যে যেভাবে নভেম্বর মাসে 2025 সালে যেটা আমরা ডিকোড করতে পেরেছি, আমার গোয়েন্দারা ডিকোড করেছিলেন যে হোয়াইট কালার টেরোরিজম, ডক্টরসদের নামে যে আইডি ব্লাস্ট হয়েছিল, যার সঙ্গে জাইসি মোহাম্মদের সরাসরি যোগ পরে পাওয়া গেছিল, ফলে এই নির্বাচনী পর্বে বাংলার বুকে এই এসআইআরকে সামনে নিয়ে ঠিক একই ধরনের হোয়াইট কালার টেরোরিজমের চেষ্টা কি শুরু হয়েছে সীমান্তবর্তী জেলাগুলোতে? দীপ্তাংশু বাবু। একদম, আমার মনে হয় সিআইডি তাকে ধরেছে, সে অনেকে বলছে বম্বে পালিয়ে যাচ্ছে, কেন নেপাল না, নেপালও পালিয়ে যেতে পারে, তার টিকিটে এখন কি ধরা পড়েছে আমরা জানি না। তবে আমার মনে হয় যেহেতু এটা রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার, এটা আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটির ব্যাপার, একদম বর্ডার স্টেট মালদার থেকে ঘটনা ঘটেছে, এই 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 পোকাটাকে, আমি এই পোকাই বলছি, এই পোকাটাকে কলার ধরে এনআইএ নিজের কাছে নেওয়া উচিত এবং এর পেছনে যে মুখগুলো আছে, এর কি উদ্দেশ্য ছিল, কোথা থেকে অর্থ আসছে, এবং যে পুলিশ প্রশাসন এবং কমপ্লিট প্রশাসন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যর্থ হয়েছে যে 7 জন জুডিশিয়াল অফিসারকে বাঁচাবার, সত্যজিৎ বাবু আর বাকি আমাদের উপর কে বাঁচাবে, যে কমপ্লিট স্টেট মেশিনারি ফেল করেছে। আমরা ভেবেছিলাম যে সিও ইসিআই বলেছে কমপ্লিট চেঞ্জ করেছে, ডিজি, চিফ ইলেকশন কমিশনার চেঞ্জ করেছেন, চিফ সেক্রেটারি, ডিএম, এসপি, 506 জনকে চেঞ্জ করা হয়েছে। তারপরও যদি পশ্চিমবাংলায় বসে আমরা পশ্চিম বাংলার নিবাসীও এই ঘটনার সম্মুখীন হতে হয়, এই ঘটনাকে আমাদের উইটনেস করতে হয়। একদম একদম খুব গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর বক্তব্য উঠে আসছে সুপ্রিম কোর্টের ভৎসনার পর। আজ অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী দিন পরিষ্কার বললেন যে যেভাবে ঘটনাটা এগোচ্ছে তাতে পুরো স্টেট যে মেশিনারিজ বা স্টেট ইন্টেলিজেন্স পুলিশ ফেল করে গেছে, এবং প্রাথমিক ধারণা যে পিএফআইয়ের নেটওয়ার্ক খুব ভালোভাবে কাজ করছে সীমান্তবর্তী জেলায়, এবং এই মোফাক্করুল ইসলাম ছাড়পোকাবাদে কিছু নয়, তার সঙ্গে জড়িয়ে আছে বিগ মাস্টার মাইন্ডরা, তাদের খুঁজে বের করা প্রয়োজন। সে কারণে এনআইএ টিম এই নির্বাচনী পর্বে আমরা দেখতে চাই বা দেখার প্রয়োজন যে কিভাবে এখানে জামাত, পিএফআই অ্যাক্টিভ রয়েছে, তাদেরকে খুঁজে বার করার প্রয়োজন বলে একটা বড় অংশ মনে করছেন। একেবারে খুব গুরুত্বপূর্ণ। কর্নেল চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাবো এতক্ষণ সময় দেওয়ার জন্য। সত্যি তোমাকেও ধন্যবাদ। সত্যি এই পোকাকে হেফাজতে নিয়ে সামগ্রিক সেটার বিশ্লেষণ এই মুহূর্তে প্রয়োজন। গুরুত্ব রাখবে অবশ্যই। আজকে আপাতত এখানে শেষ করছি, কারণ আগামী সময় একে তথ্য তালাশ করে কি আসছে সামনে তার দিকে আমাদের নজর থাকবে।